चोरी चोरी जब नजरें मिली, चोरी चोरी फिर नींदें उड़ी, चोरी चोरी ये दिल ने कहा चोरी में भी है मजा। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতেই ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম আপনারা তাতে বুঝে গেছেন যে এই গানটা কে গাইতে পারে, যারা কিনা চোরি চোরি চুপকে চুপকে লুকিয়ে চুরিয়ে চুরি করে কিছু করে তারা এই গানটা ভালোবাসবে। তো এক্ষেত্রে যে সিনেমায় গানটা ছিল সেটা চুরি করে প্রেম করা। তো এখানে যাদের সম্পর্কে এখন কথা বলবো তাদের সব কিছুতেই চুরি চুরি লুকিয়ে চুরিয়ে পিঠ পিছে ভালো লাগে কাজ করতে। তো বলি কাকে নিয়ে ভিডিও হচ্ছে, বুঝেই গেছেন। টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম যে ফাইনালি আমি গন্তব্যে পৌঁছালাম। তো গন্তব্য বলেও জায়গাটার নাম বলেনি, তো ও জানে যে সবাই এতক্ষণে জেনে গেছে আর আমি জায়গা নাম লিখে কি করব। নাম মে কে রাখা হয়, আসল তো কাম, কি কাম করতে এসছি। তো টিনকেও জানেন যে টিনের কিন্তু চুরি করেই সব কিছু করতে ভালো লাগে, কারণ দেখেছেন সন্দীপের পিছনে ছুরিটাও তো পিঠ পিছেই মেরেছিল না। যদি সত্যিই সৎসাহস থাকতো, যদি সত্যিই সন্দীপকে ভালো না বেসে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছিল বা ওর পুরনো যার সাথে ভালোবাসা ছিল সেই পুরনো প্রেমই ওর জীবনে ফিরে এসেছিল, ও কিন্তু বলে দিতে পারতো, আগেই বলে দিতে পারতো। যে কোনো ছুতো যে না আমার ভালো লাগছে না, আমি সংসার করব না, যে কোনো ছুতো যে কোনো কিছু দিয়ে ও কিন্তু বলে দিতে পারতো যে আমি তোমার সাথে আলাদা হয়ে যেতে চাই যে কোনো কারণে। সেটা তো করেনি, সৎসাহস হয়নি। কি করেছে, লুকিয়ে লুকিয়ে এই পরকিয়া করে গেছে। তো সেই জন্য টিনের জন্য এই গানটা খুব ভালো যায়। আর তারপর যার সাথে এই পরকিয়াটা করেছে, ওরে বাবা রে বাবা, সে তো মানে কি বলবো, চোরকা রাজা। তো সেই ফোকলা কবিতা চোর, তার জন্যও জানেন সব কিছু সে চুরি করে করে করতে ভালোবাসে। তো আজ দেখলাম যে আমার দেওয়া যে নামটা ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, নামটা করে সার্থক হয়েছে। কেন বলুন তো, আমি নিজে নামটা দিয়েই নিজেই একটুখানি কনফিউজ হয়ে গেছি। একদম বলতে পারেন যে এই দুই চোর মিলে, চোর আর চোরনি মিলে আমাকে বেশ ভালোই ঘোল খাইয়ে দিয়েছে। কারণ আমি আগের দুটো ভিডিওতে বলছিলাম যে আমার মনে হচ্ছে ফোকলা ওদের সাথে যায়নি। প্রথম ভিডিওটাতে বলেছিলাম যে মনে হচ্ছে যায়নি। তারপরে ভিডিওটাতে কি বলেছিলাম যে হ্যাঁ ওদের সাথে যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে ও ডাইরেক্টলি মুম্বাই পৌঁছে যাবে, যেহেতু মুম্বাইটা ওর কর্মস্থল। আর যেহেতু টিন বলেছে যে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে আমরা বেশ কিছুদিন আমাদের সময় লাগবে। যদিও আগের দিনের ওর বাবার ভিডিওতে শোনা গেছে যে ওর বাবা বলেছে এই তো মা মেয়ে গেছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে এরকম বলেছে। তো সবার এগুলো একটা ওদের মধ্যে কথাবার্তা প্যাচ আপ আর কি, নিজেদের মধ্যে প্যাক করে যে আমার ব্লগে আমি একটা কথা বলবো, তোমার ব্লগে তুমি একটা বলবে, লোকে একেবারে কনফিউজড হয়ে যাবে। তো যাই হোক, ভালো কথা। ভিডিওটা যখন দিয়েছিলাম তার পরেই দেখলাম যে উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে বিশেষ কোনো কারণে উনি এখন লাইভে আসতে পারছে না, তবে কয়েকটা কথা বলা দরকার। তাতে ওনার প্রধান যেটা আর কি বক্তব্য, যে এই যে কল রেকর্ডিংগুলো শোনানো হয়েছে সেগুলো নাকি ফ্যাব্রিকেটেড, মানে সেগুলো বানানো হয়েছে, এডিট করে হেনা তেনা এরকম করে নাকি বানানো হয়েছে। যদি তাই হয়, যদি মানছি, যদি ওনার যুক্তি অনুযায়ী যদি ধরো মানছি, উনি তাহলে কেস করুক। তখন তো ওই কল রেকর্ডিংগুলো রীতিমতো স্ক্যান করে দেখা হবে যে তার মধ্যে কেউ ছেড়খানি করেছে কিনা। তো আমি জানি উনিও জানেন যেটা সত্যি, তাই এই রাস্তায় উনি কোনোদিনও হাঁটবেন না। উনি অন্যকে মানে কেস করো বলে, যেমন কিনা দেখেছেন। মানছি যে ওনার সম্পর্কে যে কথাগুলো, যে রেকর্ডিংগুলো হচ্ছে সেগুলো যদি ভুল ধরে নিই আমরা, ধরুন পৃথিবীর থেকে বেরিয়ে কোনো প্যারালাল ইউনিভার্সে গিয়ে আমরা মনে করলাম যে এটা ভুল, ওনার বিষয় চক্রান্ত, তাহলে আরেকজন যে সমাজসেবিকা আছে যাকে সঙ্গীতাদি হাবলি ম্যাডাম বলে, তো সেই আমিও তাই বলছি, সেই হাবলি ম্যাডাম দেখলাম আজকে না গতকালকে একটা লাইভ করেছে যেখানে এই বক দাদার সাথে ওনার পুরো হোয়াটসঅ্যাপে যে যা হয়েছে, যত কথোপকথন হয়েছে সমস্তটা দেখিয়ে দিয়েছে। তো সেটা দেখে যে কেউ মানুষ বুঝতে পারবে যে উনি একদিকে শোভা ধরিত্রীর সাথে কথা বলতেন, ওদের সাথে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতেন, নানান রকমের খবরাখবর দিতেন, আর এদিকে এই হাবলি ম্যাডামকে বলতেন যে তুমি সোমা ধরিত্রীর নামে কেস করো, সীমার নামে কেস করো। আর একটা জিনিস দেখলাম, যতই সোমার পিছনে দৌড়াক, কিন্তু ওনার মুখে সারাক্ষণ সীমা সীমা সীমা, মানে সীমা যে ওনাকে আচ্ছা করে দিয়েছে টাইট, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। সীমাকে নিয়ে খুব টেনশন, সীমার বয়ফ্রেন্ড সেটা খুঁজতে উনি নাকি কৃষ্ণনগর যাবে। বাবা রে বাবা, সত্যি। তো যাই হোক, এই হয় অন্যের পিছনে লাগতে গেলে
নিজের কাচ্চাচিরটাই সামনে চলে আসে। সে কিভাবে ওই হাবলি ম্যাডামকেও প্লিজ আপনি তো আমাকে ভুল বুঝলেন, আপনি তো আমাকে বুঝলেন না, ইস বাবা এরকম কি মানে পুরো মেয়েলি। আমি তো জানতাম যে আমাদের ওয়াইটিতে ওই হাফ লেডিস কাকাটাই যে আছে সেই একমাত্র লেডিস কান্ত, বাবা এ তো মানে তার চেয়েও এক কাঠি উপরে, মানে এরম দোগলা তো দুনিয়ায় দেখিনি। শুধু মহিলাদের সাথে থাকবে, মহিলাদের গুড বুকে থাকবে, ইনকাম করবে বলে মহিলাদের সাথে কীরকমভাবে চুগলিবাজি করে গেছে। তো যাই হোক, হাঁটাই একে হাট হাট, কোনো পার্সোনালিটি নেই, হাট হাট। তো চলে আসি আবার টিনের ভিডিওর মধ্যে। তো কি বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে আমাদের কবিতা ছোর আগেই মুম্বাইতে গিয়ে সব ফিট ফাট করে রেখে দিয়েছে যে ওরা সুরাট থেকে আসবে, কাজ করে ওটা টাকা ইনকাম করে নিয়ে আসবে, তারপর এখানে মুম্বাইতে গিয়ে মজা হবে। তো যাই হোক, আজকে মানে ওদের যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ আমার ধারণা চেঞ্জ। তো আগের দিনের ভিডিওতে দু একটা জিনিস, এক হচ্ছে কি আমি যে বলেছিলাম যে সাইড লোয়ার যে বার্থটা থাকে সেটা কি এই মেন যে বার্থগুলো তার থেকে কি আলাদা, রেলওয়ে কি আলাদা করে সাইড লোয়ার বার্থ তৈরি করে? তো আপনাদের মধ্যে অনেকে, বেশিরভাগ মানুষই আমাকে বলেছেন যে না গো, এই লোয়ার বার্থটা একটুখানি, যেটা সাইড লোয়ার ওটা একটু ছোটই হয়। তো তাই জন্য আপনাদের কথা মেনে নিলাম, হয়তো ছোট, হয়তো লোয়ার বার্থ আলাদা করে সাইজ দিয়ে ডাইমেনশন দিয়ে হয়তো বানায়, কাস্টমাইজ করে, মেবি হতে পারে, আমি এটা তুলে নিলাম কথাটা। তো আমার চোখে, আমি তো আর ফিতে মেপে দেখিনি, তো আমার চোখে দেখে আর মোটামুটি আইডিয়া যেটা ছিল যে সাইডের জন্য কি আবার আলাদা করে সাইজ নেবে নাকি, সবই তো একই সাইজে বানানো হবে, ফিট হবে। তো যাই হোক, এটা আমার একটুখানি অনিচ্ছাকৃত ভুল, যেটা আমি আশা করি আপনারা ক্ষমা করে দেবেন। তো এইবার আগের দিনে টাইম মেনশন করে সবাই আমাকে বলেছিলেন যে এই টাইমটা দেখো, সেই টাইমে দেখবে যখন খাওয়া দাওয়া হচ্ছিল সেই টাইমটা, এক তো হচ্ছে গিয়ে দুটো ডিম। তো সেই দুটো ডিমের থিওরিটা আমি বুঝলাম যে যখন ওর মা কি যেন বলে, একটা হচ্ছে গিয়ে ভয়েস ওভার দিচ্ছিল ওর মায়ের ভিডিওতে, সেখানে ও কারোর সাথে ফোনে বলছিল যে দুটো ডিম ছিল আমার আর মায়ের হয়ে গেছে, আর পনির নিয়েছিলাম, একটা পনির নিয়েছিলাম আর দুটো ডিম ছিল, তো আমার আর মায়ের হয়ে গেছে। তো এখানে আমার বোঝা উচিত ছিল মানে তিনজনের কথা হচ্ছে, ওর মা আর ও ডিম খেয়েছে আর আরেকজন যে আছে সে পনির খেয়েছে, এটা বোঝা উচিত ছিল। তারপর আরেকটা অংশ যেখানে কিনা বলছে যে এই যে আর কি অ্যাটেন্ডেন্ট, সে তো ওদের বসিরহাটে থাকে, তাকে নিয়ে পড়ে আসছি, তো তাকে তো দাদা বলছিল, তো যেই দাদাটা তাকে যে অ্যাটেন্ডেন্ট বলে সেটা ও নাও জানতে পারে, কিন্তু ওর সাথে যে ভিখারিদের মিস্টার ইন্ডিয়া চলছে সে তো অনেক বড় মানে পড়াশোনা করেছে, সে তো গ্র্যাজুয়েট, সে ঠিক করে দিতে পারেনি যে যে দিচ্ছে দাদা বলো না, বলো যে অ্যাটেন্ডেন্ট দাদা আছেন সেটা, তার সেভাবে বলো, অ্যাটেন্ডেন্ট ওয়ার্ডটা এও মনে হয় ফোকলা জানে না। তো যাই হোক, সেখানে যখন ফাইনালি ওরা আর কি পৌঁছানোর কিছু আগে লোয়ার বার্থটা পেয়ে গেল, সাইড লোয়ারটা পেয়ে গেল, তখন ও একবার বলছিল যে মাকে ওপরেরটা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের ওপর নিচ, ঠিক আছে। তো ওই জায়গাটা আমি আবার একটুখানি আমার ওইখানেও আমি ব্যাপারটাকে ধরতে পারিনি। আমি ভেবেছি যে যেহেতু ওরা যখন প্রথম এসেছিল ওরা কি বলেছিল, কি সিট পেয়েছে, একটা পেয়েছে সাইড লোয়ারের আপারটা পেয়েছে আর একটা তারই উল্টো দিকে যে আপার আছে সেটা পেয়েছে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে মায়েরটা দিয়ে দিয়েছি মানে মায়ের যে আপার বার্থটা আছে সেটা এই যে লোয়ার বার্থ তার সাথে আমি জাস্ট ইয়ে করে দিয়েছি, কি যেন বলে, এক্সচেঞ্জ করে নিয়েছি, লোয়ার বার্থটা আমরা নিয়ে নিয়েছি আর মায়ের বার্থটা তাকে দিয়ে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা নয়, ব্যাপারটা যেটা আপনারা বুঝেছেন সেটাই ঠিক, যে মাকে ওপরের বার্থটা দিয়ে দিয়েছি আর এই যে লোয়ারটা আর আপারটা আমরা দুজন নিয়ে নিয়েছি। তো আমাদের যেটা মানে এই যে ফোকলার যে জায়গাটা পড়েছিল সেটা ওরা মা মেয়ে যেটা আছে সেই কম্পার্টমেন্টেরই হয়তো ওই এক খোপ থাকে না, সেই খোপের একটা বা দুটো পরে দেখবেন এরকম হয়, যখন এরকম বেশি টিকিট কাটা হয় 3টে বা 4টে ওরকম হয়, যে হয়তো একটার একটু পরে পাশে গিয়ে পড়লো, তো সেরকমভাবেই টিকিট হয়তো ওদের পড়েছিল, সেই টিকিটটা অ্যাডজাস্ট করেছে, সেই টিকিটটাতে এই লোয়ারে যে লাস্ট উঠেছিল তাকে সেইটা দিয়ে দিয়েছে। আর মা যেরকম ওপরে ছিল ওপরে, আর নিচে আর ওপরে ফোকলা ফুকলি, ঠিক আছে, লাস্টটুকু যে জার্নিটা করেছে, ঠিক আছে। তো যাই হোক, লাস্টটুকু তো ওদের আর ওপরে উঠতে হয়নি, কারণ দিনই ছিল, তো ফোকলা ফুকলি বা এরকমভাবে বসেছিল, কখনো মা এসে বসছিল, এরকমভাবে যখন যেরকম আর কি ভিডিও করতে হচ্ছে তখন সেরকম করেছে, এটাই কিন্তু আমার এখন মনে হচ্ছে। তো যাই হোক, তারপর ওরা যখন নামলো সেখানে দেখলাম, সেখানেও যখন ট্রেনের থেকে নেমে বলছিল এই তো নেমেছি, অনেকটা এগিয়ে যেতে হবে, হাঁটতে হবে, সেখানেও কিন্তু
ওই গাড়ির যে কাঁচ, সেই কাঁচের মধ্যে দেখা গেছে একজনের অবয়ব, তাতে পুরো বোঝা যাচ্ছে ওটা ফোকলা। সাদা রঙের একটা শার্ট পরে রয়েছে, শার্ট, ফুল স্লিভ শার্ট। তো যাই হোক, তখন নামলো, তখন বললো যে আমাদের এই যে ছিল না দাদা বসিরহাটের, আর তাকে না দেখতে পুরো অনেকটা আমার যে উকিল আছে তার মতো, পুরো একদম সেই দাদার মতো দেখতে। সত্যি এই বসিরহাটে দেখেছি খুব, মানে এক বাপের ছেলের সাথে অন্য বাপের ছেলের হেভি মিল হয়। এই যেমন দেখুন, এই যে অ্যাটেন্ডেন্ট, তার বাবার মানে তার আর কি মুখের সাথে উকিলের মুখের মিল। আর তেমনি দেখেছিলেন এই যে টিনের যে এক্স যে রেন্ট যার বাড়িতে ছিল, রেন্টের যে ফ্ল্যাটটা ছিল, সেই যে মাস্টারমশাই, তার মুখের সাথে পুরো টিনের ফোকলার মুখের মিল আছে না, তাই না বলুন? হ্যাঁ, ওরকম হয়, এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে। যেমন আমাদের ভারতবর্ষে একটা গ্রাম আছে, যেই গ্রামে শুধুমাত্র সব বাচ্চা 99% বাচ্চাই জন্মায়। কেন? এটা কোনো অলৌকিক শক্তি? সেই রকমই অলৌকিক শক্তির বলে এই বসিরহাটেরও মানে ধরুন কাকার ছেলের সাথে জ্যাঠার ছেলের মুখের মিল, বা অন্য একটা জায়গার সাথে অন্য একটা মানুষের মুখের মিল, এটা হয়, তো হতেই পারে, এটা কোনো বাজেভাবে নেবেন না, এটা হতে পারে। হাওয়ার একই জায়গায় নিঃশ্বাস নেয় তো, তাই দেখতে এক হয়ে যায় মাঝে মাঝে ওরা। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপর সেখান থেকে ওরা বললো অনেকটা যেতে হবে, চলো আমরা এবারে করছিল অনেকটা হেঁটে, তারপর ওরা বেরোলো। তো এই যে পুরো জাস্ট বেরোলো, সেখানটায় আমাদের তখন কিছু দেখালো না। তারপরেই দেখা যাচ্ছে কি না, একটা অটোতে বসেছে। তো অটোতে বসে বললো যে এবার যাই, হোটেল দেখতে হবে, হোটেল নেব। তো সেই সময় আপনারা লক্ষ্য করবেন, অটোটা কিন্তু ওরা পুরো বুক করে নিয়েছিল, রিজার্ভ করে নিয়েছিল, যা দেখে বোঝা যাচ্ছিল। সেখানেও সামনে একজন বসে আছে, আর সে হাতটা ড্রাইভারের পেছনে বসে রয়েছে এরকমভাবে। হাতের যে স্কিন কালারটা, সেই স্কিন কালারটা পুরো ফোকলার সাথে ম্যাচিং, ঠিক আছে? তো বোঝা যাচ্ছিল যে ওদের সাথে কেউ একজন রয়েছে। তো টিন যখন ওই শটগুলো নিচ্ছিল, তখন শুধু ওর আর ওর মাকে দেখাচ্ছিল, সামনে যে আছে দেখাচ্ছিল না। তো তারপর একটা হোটেলে পৌঁছালো। সেই হোটেলে গিয়ে যখন ওরা বললো যে দেখি এবার রুম দেখি কত কী নেয়, এসি রুম কী নেয়, দাম নেয় দেখবো। তো তখন যখন রুমটা চেক করতে যাচ্ছিল, তখনও দেখা গেছে যে একটা করিডোরের একদম শেষ প্রান্তে একটা আয়না আছে। তো সেই আয়না দিয়ে যখন পাস করছিল, জাস্ট একটা ঝলক দেখা গেছে, মনে হচ্ছে ওখানে টিনের মা ছাড়াও আরেকজন কেউ রয়েছে টিনের ঠিক পিছনে যে রয়েছে তাকে একেবারেও টিনের মা মনে হচ্ছে না। হয়তো টিনের মাকে ও কি করেছে, ও রিসেপশনে বসিয়েছে, কারণ দেখেছিলেন হাতে যে লাগেজপত্রগুলো কিন্তু ছিল না। টিন আর টিনের সাথে আরেকজন, অবশ্যই সেটাই আমাদের মিস্টার ইন্ডিয়া, ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, সে গেছে, এরা দুজনে গেছে রুমটা চেক করতে। তো রুমটা যেটা দেখিয়েছিল এমন কিন্তু কিছু খারাপ ছিল না, একটা ডাবল বেড রুম, ঠিকঠাকই ছিল, আমি বলবো ঠিকঠাকই ছিল। তো তাও ওটা ওদের পছন্দ হলো না, ওটাকে ওরা রিজেক্ট করলো। তারপর যখন ও ফাইনালি রুম দেখালো, একেবারে সমস্ত কিছু সেট করে নিয়ে তারপর আমাদেরকে রুমটা দেখালো। সেখানে কি দেখা যাচ্ছে যে সেখানে বেডটা সিঙ্গেল মানে ভাগ করা আছে। তো এইসব হোটেলের যেসব সিঙ্গেল বেডগুলো থাকে, সেই সিঙ্গেল বেডগুলো নামেই সিঙ্গেল, এমনভাবেই তৈরি করা হয় যে ওখানে দুজন মানুষ মোটামুটি শুয়ে পড়তে পারবে। কারণ এসি রুম থাকে, এসি রুমে জানেন সবাই গুটিমুটি করে গায়ে চাদর কম্বল কুইল্ট এসব দিয়ে তবেই ঘুমায়। তো সেক্ষেত্রে ওই মানে বড় যে বিছানা সেটা না হলেও হয়, অ্যাডজাস্ট করে মানুষ শুতেই পারে। বিশেষ করে যদি কোনো মানুষ ধরুন স্বামী স্ত্রী বা দুই বোন, মা মেয়ে, বাবা ছেলে, তারা কিন্তু এরকমভাবে শুতেই পারে, আরামসে শুতে পারে। তো আমি শাশুড়ি জামাই একসাথে শুতে পারবে এরকম অত বড় বেড নয় যে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে একপাশে শাশুড়ি একপাশে জামাই শোবে, বা একপাশে বৌমা একপাশে শ্বশুর শোবে, ওরকম নয়। কিন্তু এমন কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো কিন্তু সেখানে একজনের গায়ে যদি লেগেও যায়, ঠেকাঠেকি লেগেও যায়, কোনো চাপ হয় না। সেই রকম সম্পর্ক যেগুলো একসাথে শোয়ার মতো, সেই রকম বিছানা কিন্তু ছিল, যে একপাশে ধরুন মা শোবে, একপাশে মেয়ে শোবে, বা একপাশে আমি ধরে নিচ্ছি, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে একপাশে এই মিস্টার ইন্ডিয়া শোবে, মা মেয়ে একটা বেডে শোবে, এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? তো ওখানে মোদ্দা কথা মা মেয়ে ছাড়াও আরেকজন ছিল। তো তারপর সমস্ত কিছু দেখালো, দেখিয়ে বললো যে এখানেই থাকবো, এখানেই খাবো, কারণ এখানে ক্যান্টিন আছে, মানে হোটেলের সাথে আর কি যে রুমের সাথে সাথে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। তো সেখানে খাবার বললে ওরা দিয়ে দেবে। তো প্রথমে যেটা বলতে পারছিল না যে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, এই কথাটা বলতে পারছিল না। তো এর আগেও দেখেছেন কদিন আগে যখন সন্দীপ গিয়েছিল পুরীতে, সেম ওদেরও কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। সেটা বলতে পারিনি বলে এই টিনের যত আর কি আগাছাগুলো আছে, দালাল কাম, এজেন্ট কাম,
পোষ্যগুলো গোলামগুলো তারা কিন্তু বলেছে না কমপ্লিমেন্টারি বলতে পারে না, কমেন্ট বক্সেও বলেছিল। তো সেখানে টিনও কিন্তু বলতে পারে না, সন্দীপ তো তাও 8 পাস, এ তো নাকি কলেজ গোয়িং ছিল, তো সেও বলতে পারছে না। আরে কি অবস্থা। তো যাই হোক, মানে একজনের হয়ে যখন অন্যজনকে খিল্লি করতে আসে মানুষ, তখন বোঝা উচিত যে আমরা যাকে সাপোর্ট করছি তার কতটা দৌড়, তবে জিনিসটা মানায়। তো যাই হোক, বুঝলাম। তো খাবার দাবার সেখানে প্রথমে এসে কি করলো যে ব্রেড ওরা নিল। তো এখন ওরা এতটা বেশি সমস্ত কিছু পিকচার পারফেক্ট করার চেষ্টা করছে, ভাবছে যে কোনো অ্যাঙ্গেল থেকে যাতে বোঝা না যায় যে আমাদের সাথে কে আরও একজন কেউ রয়েছে কিনা। 2টো চায়ের কাপ দেখাবো, থ্রু আউট দ্য জার্নি ট্রেনে বলেছে 2টো কাপ, 2টো কফি, 2টো চা, 2টো খাচ্ছি, এরকমভাবে বলে গেছে। কিন্তু তাও মানুষের বলে না যে সত্যি তো ঠিক বেরিয়ে আসবে। তো ওরা তারপর খেয়ে দিয়ে ওখানে রেস্ট নিল, বললো যে একটুখানি ব্রেকফাস্ট করবো, কারণ ট্রেনে জার্নি করলে যেটা হয় মাথাটা সারাক্ষণ মনে হয় যেন ঝিমাচ্ছে। ওরা 36 ঘন্টা জার্নি করেছে, বললো একটু রেস্ট নেবো, তারপরে আর কিন্তু এখানে থাকবো না, সোজা সঙ্গে বেরিয়ে পড়বো, ঘুরতে বেরোবো, কারণ এসছি যখন সময় নষ্ট করবো না। চিন্তা করে দেখুন, এই টিনের মুখেই আমরা কি শুনেছি, যখন ও দীঘা গেছিল তখন ওর ভাল লাগছিল না, ওই বাতকুল্লা থেকে দীঘা অবধি বাসে করে এমন জার্নি হয়েছে যে ওর ভালো লাগছিল না। সন্দীপকে বলেছিল বাচ্চাকে নিয়ে যাও, তুমি ঘোরো, তুমি গিয়ে ঘুরে এসো, আমার না ভাল লাগছে না, আমি বেরোবো না হোটেলের রুম থেকে। আর এখন বলছে যে হোটেলে থাকবো না, বাইরে যাই, এসছি এতটা দূর, ঘুরে নিই, এখানটা একটু ঘুরে নিই, কারণ সবসময় আসা হবে না। বুঝতে পেরেছেন মানুষের ডিফারেন্সটা? বুঝতে পারেন? এই হচ্ছে আসল বিষয়। তো যাই হোক, সেজে গুজে তারপর বেরোলো। ও কি দিয়েছে আজকে, কি দিয়েছে দেখুন। আমি যেটা সত্যি সেটাই বলবো। ওর মায়ের যা চেহারা, ওর মায়ের যেরকমভাবে বয়স, এই বয়সী অনেকেই আছে ওই রকম ড্রেস পরে। টিনের কথা বলছি না, ছাড়ো, তো অনেক অল্প বয়স, কিন্তু ওর মায়ের বয়স অনুযায়ী ড্রেস, আমি বয়স অনুযায়ী ড্রেস এগুলো সেরকমভাবে মানি না। আমি মানি যে পড়েছে সে ক্যারি করতে পারছে কিনা, কারণ টিনের মায়ের থেকে আরও অনেক বেশি বয়স মহিলারা আছে, তাদের আমি এক একটা এমন ড্রেস আপ যা করতে দেখেছি, তাদের পাশে এই টিনও এরকম ড্রেস পরে দাঁড়াতে পারবে না। তাদের যেরকম অ্যাটিটিউড, যে কথাটা বলছিলাম যে কোনো ড্রেস পরতে একটা অ্যাটিটিউড লাগে, তো ওর মায়ের সেই অ্যাটিটিউড আনার চেষ্টা করে ওর মা পারছে না, তাই জন্যই ওর মাকে ড্রেসটা এমনি ভালো লাগছে। কিন্তু যখনই আমি একটা মানে ওভারঅল অ্যাটায়ার দেখবো, যখন আমি দেখবো একজন, আমি ওনাকে চিনি না, সেই ভাবে যদি ওনাকে আমি দেখি, তখন আমি কি দেখবো যে এই যে ড্রেসের সাথে এই দুজনেই লাল যে টিপ পড়েছিল মানায় না। এই ধরনের মহিলাদের দেখি, একে হাতে শাখা পলা আছে মানেই দেখে বুঝতে পারবে সবাই যে এরা বাঙালি, মুখের মধ্যে ছাপ বাঙালি, সিঁদুর পরে আছে বাঙালি, হাতে শাখা পলা দেখে সবাই বুঝবে এরা বাঙালি। এইরকম একটা ড্রেস, মডার্ন ড্রেসের সাথে যখনই টিপটা পরা দেখবে, তখনই বুঝে যাবে যে বাঙালি। এই জন্যই বলে, ওই বিবেক বিন্দ্রা বলেছিল না, ডক্টর বলেছিল না যে বাঙালি মেয়েদের ড্রেসিং সেন্স নেই, তো ওই জন্যই বলেছিল যে জিন্সের সাথে টিপ পরে, জিন্সের সাথেও সাদা লাল টিপ পরবে, তো যেটা আর কি যায় না। তো সেই হিসাবে যদি দেখতে যাই, তাহলে বলবো যে যদি সম্পূর্ণ ওরকমভাবে ড্রেস আপ করতে হয়, তাহলে সেই ড্রেস আপের সাথে যেগুলো মানাবে সেগুলোই করতে হবে। ওখানে ওরকম টিপ মানাবে না, সিঁদুর তো পরবে, সিঁদুর না পরার কি আছে, বাট টিপটা মানায় না, শাখাটা হাতে তাও ঠিক আছে। তো সেই দিক দিয়ে আমি যদি বলবো, দুজনেই ক্যারি করতে পারিনি। হ্যাঁ, টিন দেখতে ভালো লাগছিল, কিন্তু যদি আমি বিচার করতে চাই ড্রেস নিয়ে, তাহলে আমি বলবো যে সেখানে খামতি রয়েছে। আমি তখনই ভাবছিলাম যে এরকম নিচ্ছে ওরা পরতে পারবে, তো ভাগ্যিস ওই ভেতরে যে টপগুলো কিনেছিল, ওই টপগুলো যদি না থাকতো তাহলে কিন্তু ওরা পরতে পারতো না। মেবি হয়তো একবার পরার চেষ্টা করেছে, দেখেছে মানাচ্ছে না, তারপরেই টপগুলো নিয়ে এসছে। নাহলে এই যে ড্রেসগুলো যেগুলো, ওগুলো কিন্তু সাধারণত যারা এরকম সাজে তারা ওই টপ দিয়ে পরে না, টপ ভেতরে দিয়ে পরে না, তারা শুধু এমনি ওই স্পাগেটি স্টাইলের পরে থাকে। তো যাই হোক, আজকে দেখলাম ওর ঘুরতে বেরিয়েছে, যখন অটো করে যাচ্ছিল সেই সময় যখন ড্রেস দেখাচ্ছিল, তখনই কিন্তু টিন বললো, দেখুন আমি না, টিন বলছে ও আজকে শক্তি কাপুর হেভি। তো টিনের বাপিকে বলবো, টিনের বাপি মানে আও অশুভ শক্তি, আমি কিন্তু বলছি না, মেয়েই বলছে। আর সত্যি কথা, হারে গেল রে আমাদের আউ অশুভ শক্তির কপালটা আবার মনে হয় পুড়লো, আবার সূর্য প্রণাম করতে দৌড়াবে, ভগবান জানে কোথায়। এবার থেকে এবার মনে হয় গাঠিয়া পাপড়ি, হালো 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 হালো, গুজরাটি সূর্য প্রণাম হবে এবার। তো যাই হোক, ওরা তারপর গেল কোথায় না, একটা সি বিচ দেখতে। এই সি বিচটা আগেও দেখেছি, কোথায় দেখেছি, সন্দীপের
চ্যানেলে দেখেছি, তারপর মৌয়ের চ্যানেলে দেখেছি। মোটামুটি মৌয়েরটা সবচেয়ে ভালো, মৌ সবচেয়ে সুন্দর করে দেখিয়েছিল, এটা দারুণ মজা করেছিল মৌ কল্লোল এই বিচটাতে গিয়ে, খুব সুন্দর ওই ব্লগটা হয়েছিল। তখন ওদের ওখানেই ফার্স্ট দেখেছিলাম যেরকম কালো মিশমিশে কালো পুরো জলটা লাগছে, কারণ বালির কালারটাই পুরো কালো, সেই জন্য ওরকম কালো কালো লাগছিল, কালো সমুদ্র বলছিল। তো যাই হোক, যখন যাচ্ছিল একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলেন যে ড্রাইভারের পাশে যে আছে ওই ড্রাইভারের সিটটা কিন্তু একবারও দেখাচ্ছে না, কারণ সামনে কেউ বসে আছে 100% শিওর। যখন ওই গণপতি বাপ্পা দেখাচ্ছিল যে এই যে গণপতি বাপ্পা যাচ্ছে, মানে ওদের ওখানেও তো গণপতি উৎসব শুরু হবে, তো সব মণ্ডপে গণপতি যাচ্ছে, সেই যে রাস্তার দৃশ্যটা, সেই সময় ও তখন দেখাচ্ছিল যে সামনেটা, তখন আমি জানি ওই সামনে যে বসেছিল সে নেমে গেছে, সে নিচে নেমে গেছে, যেহেতু এখানে খুব আস্তে আস্তে চালাতে হবে, আস্তে আস্তে একদম চালাতে হবে, জোরে চালানো যাবে না, সেই জন্য বলেছে যে আমি নেমে যাই, তুমি হও, এখানটা যখন জ্যামটা চলে যাবে তখন আমি আবার উঠে পড়বো। আর দেখবেন ভালো করে লক্ষ্য করে, আজকে আমি জানি যারা আমার কথা শুনে আবার হয়তো টিনের ভিডিও দেখবেন, ওর হয়তো ভিউজ হবে, কিছু করার নেই আমার, তো সেখানে আমাকে তো আপনাদের বোঝাতেই হবে যে আমি যে কথাটা বলছি সেটা কেন বলছি, কারণ আমি তো বলছিলাম এর আগে দেখতে পাচ্ছি না কবিতা চোরকে। তো যাই হোক, যখন প্রত্যেকটা প্রসেশন ছাড়িয়ে যখন ওরা আবার গাড়িটা মানে জোর নেবে, মানে স্পিড ধরবে, তখনই দেখবেন যে গাড়িটা সোজা রাস্তা থেকে যেন মনে হচ্ছে একটু বেঁকে ওই সাইডে দাঁড়াবে। তো সাইডে দাঁড়াবে কেন? কারণ সেই সময় আবার কবিতা চোর উঠবে, উঠে তারপর ওরা যাবে ওই বিচে। তো যাই হোক, পরিষ্কার। তো তারপর যখন গেল বিচের মধ্যে, একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে ওর মা যখন ফটোশ্যুট করলো, একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে ওর মা ফটো তুলেছে, টিন বললো আমিও ফটো তুলেছি, এবার মা ফটো তুলছে। তো ওর মায়েরটা দেখালো, কিন্তু ওরটা কেন দেখালো না? ও যখন ফটোশ্যুট করছিল ওর মা তো চাইলে সেটা ক্যামেরাবন্দি করতে পারতো, কিন্তু করতে পারিনি, কারণ টিনের সাথে ফোকলাও একসাথে ছবি তুলেছে। ওরা যে ছবিগুলো তুলেছে ওখানে টিনের একার ছবি না, ওখানে ওরা দুজন হয়তো কেউ টাইটানিক পোজ নিয়ে বা অন্য কোনো পোজ নিয়ে, যা হোক কোনো পোজ নিয়ে ও ছবি তুলেছে, সেই জন্যই ওর ফটো সেশনটা দেখাতে পারেনি। তো তারপর এবার বলবেন যে তাহলে গোলা তো দুটো খেলো, গোলা তো কই খেলো না। হ্যাঁ, গোলা ফোকলা খাবে না, কারণ জানেন যারা ফোকলা হয়, দাঁতের যারা প্রবলেম হয়, তাদের আইসক্রিম, গোলা, এই যেগুলো আর কি ভীষণ ঠান্ডা জিনিস, তাদের শিরশিরানি হয়। তো যার একটা গোটা দাঁত নেই সামনে, তো তার তো কোনো রকমভাবে এই আইসক্রিম, এই গোলা, এগুলো চলবে না। তো সেই জন্য গোলাটা মা মেয়ে খেয়েছে, ঠিক আছে। তো এরপর দেখলাম যে ফোকলাকে কখন দেখা গেল বলছি, যখন মা মেয়ে গোলা খাচ্ছিল, তখন একটা ওদের পাশে যে চেয়ার ছিল তার মধ্যে একটা চড়ুই পাখি এসে বসেছিল। তো সেই চড়ুই পাখিটাকে যখন ক্যামেরা বন্দি টিন করছিল, তখন দূরে দেখা যাচ্ছিল যে একজন দাঁড়িয়ে আছে সাদা জামা পরা, সেই হচ্ছে গিয়ে ফোকলা, সেটাই ফোকলা, একদম 100% দেখে বুঝে গেছি ওটাই হচ্ছে ফোকলা। আর টিন কথা বলতে বলতে বারবার ওর চোখের মনিটা ওইদিকে যাচ্ছিল, অন্যদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে ও কারুকে দেখে দেখে কথা বলছে, কিছু কথা বলছে। তো সেখানে ঘোরা হলে বুঝতে পারলেন ফোকলা কিন্তু ছিল। তো তারপর তো যাই, ওর মা যা ফটো তুললো, ও হেভি হেভি হেভি। হ্যাঁ, তো শুধু টিনেরগুলো আমরা এখন দেখতে পাবো না, দেখতে পাবো এখন না, যখন সমস্ত কিছু এই ঝড় থেমে যাবে, যখন ওরা একে অপরের হাত ধরে সামনে আসতে পারবে, তখন আমাদেরকে দেখাবে যে এই দেখো। তখন শুধু আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আমি ঠিক বলেছি কি ভুল। এর আগেও প্রচুর ঘটনা হয়েছে যেগুলো আপনারা পরে আমাকে এসে বলেছেন যে ইপসিতাদি তুমি ঠিক বলেছিলে, তোমার ধারণা, তোমার ইনটিউশন একদম সত্যি। আর এবারও বলছি সত্যি, তখন আমার জাস্ট একটু ভুল হয়ে গেছিলো, ওই এসপ্রেসো গাড়িটাতে আমার দেখে মনে হচ্ছিলো ওইটুকু জায়গার মধ্যে কি আসতে পারবে, আমি ভুলে গেছিলাম। কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বোঝা উচিত ছিল, ওই গাড়িটাতে একেও বোঝা উচিত ছিল যে টিন আর টিনের মা যদি একা ওই গাড়িটাতে বসে, তাহলে টিন যখন ক্যামেরা ওর দিকে ঘোরাচ্ছে তখন কেন জানলাটা দেখা যাচ্ছে না, ওর মায়ের দিকে দেখা যাচ্ছে, তখন তো দেখা যাচ্ছে ওর মা একদম জানলা ঘেঁচে বসে আছে, কিন্তু টিন যখন ক্যামেরা এরকম দেখাচ্ছে, পাশে যে জানলাটা আছে দেখা যাচ্ছে না, এইটুকু দেখা যাচ্ছে, তাতেই বোঝা উচিত ছিল ওই জানলার ওখানটায় কেউ রয়েছে। তো আমার একটুখানি মানুষের তো ভুল হতেই পারে। আমি আবার অনেক রকম চিন্তা করেছিলাম যে কাজ করতে যাচ্ছে, প্রমোশনের কাজ করতে যাচ্ছে, এত টাকা কি খরচা করবে, এসে তারপর হয়তো ওরা ঘুরতে যাবে। তো যাই হোক, চিন্তা করে দেখুন, মা মেয়ে এরকম ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে ওদের বাড়িতে সবচেয়ে ছোট বাচ্চা মেয়ে আর কি, হ্যাঁ, টিনের কাছে যে বাচ্চা মেয়ে, কে না বৌদি, সেই বৌদিটাকে আনতে পারলো না, বুঝতে পেরেছেন কি অবস্থা। ভাবুন, বৌদি যখন এই ভিডিওগুলো, ব্লগগুলো দেখছে, ওর মনে কষ্ট হচ্ছে না
যে আমি তো ঘুরতে বিশেষ কোথাও যেতেই পারলাম না বিয়ের পর থেকে, আমার তো সবে সবে বিয়ে, আমি তো ঘুরতে পারলাম না, আমাকে একটু সাথে নিয়ে যেতে পারলো না। এবার নেয়নি, কারণ তাহলে তো আবার একটা এক্সট্রা রুম নিতে হতো, নাহলে কীভাবে হতো না। অনেক কিছু ভেবে নানান চিন্তা করে বৌদিকে নিয়ে আসেনি। কারণ বৌদিও দেখেছেন আগের বার ধরিয়ে দিয়েছিল, হা করে ওই দিকে তাকিয়ে দেখছিল, তো সেখানে আমরা বুঝে গেছি। তো সেই জন্য তারপর এই যে হেসে ফেসে ফেলে, এইসব করে, তো জানে ভাবে দরকার নেই বাবা, কি বলে ফেলে কি করে ফেলে, তার চেয়ে দরকার নেই। তো এইবার চিন্তা করে দেখুন, এবার যখন ওরা ওখানে ঘুরছিল, ঘুরে যখন মামে বললো যে ঘোরা হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে যাব। তো যখন এগিয়ে যাচ্ছিল অটোর দিকে, তখন দেখবেন আমি দেখে নিয়েছি যে অটোর মধ্যে কিন্তু অলরেডি পিছনের সিটে একজন বসে রয়েছে। মানে সেটাকে কেউ না, সে ফোকলা। মামে বলেছে যে তুমি এগিয়ে যাও, আমরা এই যে হয়ে গেছে এরকম দেখিয়ে আসছি। তো তারপর অটোটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখাতে গিয়েই ও বুঝতেই পারেনি যে ধরা পড়ে যাবে যে ফোকলা অলরেডি ভেতরে বসে রয়েছে। তো তারপর শুরু হলো আবার অটো চালানো। তো অটো চালানো তারপর যখন শুরু হলো, তখন কিন্তু লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিকটা মা মেয়ে যখন শুধু নিজেকে দেখাচ্ছে দিয়ে বলছে যে এবার আমরা হোটেলে পৌঁছে যাব, এখানে আমরা এবার হোটেলে চলে যাব। সেই সময় কিন্তু ও নিজেকে শুধু দেখাচ্ছিল, আর কাউকে দেখাচ্ছিল না। তো আজকে তারপর কি হলো, বড়া পাও। তো এই বড়া পাওয়ের ক্ষেত্রে গল্পটা বলি, চিন্তা করে দেখুন, এখানেও ও একটা জিনিস ভুল করে দিয়ে আবার নিজেকে শুধরে নিয়েছে, যদিও আমরা ধরে ফেলেছি। তো এই যে বড়া পাও, এই বড়া পাওয়ের দৃশ্যটা, এটা কিন্তু আমার যতদূর ধারণা যে ওই যে যখন ওরা আসলো হোটেলে, আগে গেছে, হোটেলে গিয়ে মাকে আগে পাঠিয়ে দিয়েছে, হোটেলের রুমে পাঠিয়ে দিয়েছে যে যাও তুমি জামা টামা ছেড়ে রেস্ট নাও, আমরা এবার একটুখানি যাচ্ছি, গিয়ে খাবার কিছু নিয়ে আসছি, ঠিক আছে। তো দেখবেন একটা সিন যেটা আর কি আছে যে লিফটের কাছে, যে এই যে আমরা পৌঁছে গেছি, এটা আমার ধারণা এটা আগের ধারণা। যদি সত্যি পরের হতো তাহলে কিন্তু বলতো যে এই যে খাবার নিয়ে আমরা পৌঁছে গেছি, খাবার টাবার ওর হাতে একটা খাবারের প্যাকেট, ও কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না, একটা হাত পুরো খালি বোঝা যাচ্ছে, পুরো খালি, ওর মা সামনে আছে, ও শুধু এরকমভাবে বললো যে এসে গেছি। আমার ধারণা যে ফোকলা লিফটে করে উপরে উঠে শাশুড়িকে রেখে দিয়ে এসছে, দরজা খুলে এসেছে, তারপর আবার ওরা গেছে, বেরিয়ে তারপর ওরা গিয়ে কিনেছে, দুজনে মিলে একটু ঘুরেছে বা যাই হোক, শুধুমাত্র খাবার কিনে এসছে। এমনভাবে বলছে ও যেন কত বড়াপাও খেয়েছে। এর আগে যখন গেছিল কি যেন বলে সুরাটে, তখন কত এরকম বড়াপাও খেয়েছে, যে বলছে যে আমি তো খুব বড়াপাও খেতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, এরকমভাবে বলছে, এই যে এই লঙ্কাটা আমার খুব ভালো লাগে। তো যখন খাবার দেখালো তখন বললো 3টে এনেছি, বড়াপাও 3টে এনেছি। চিন্তা করে দেখুন, কেউ 3টে নিয়ে আসে, হয় একটা দুটো আনবে, না হয় দুটো 4টে আনবে, দুজন যদি হয়, 3 জনের 3টে আনা হয়েছে। আর সেখানে বললো কি যে এই তো আমরা দেড়খানা খাবো, তো দুজনে একটা করে খেলো, তারপর আরেকটা যে ভাগ করে দুজনে খাচ্ছে দেখায়নি, কিন্তু সেটা কিন্তু দেখায়নি। হ্যাঁ, চায়েরটা ওদের মনে আছে যে 2 কাপ দেখাতে হবে, আরেকটা কাপ দেখালে চলবে না, কিন্তু এই বড়া পাওতেই মাঠ খেয়ে গেল, চুরি ধরা পড়ে গেল। তো চোর যতই যাই করুক না কেন, একটা না একটা জায়গায় ধরা সে পড়বেই। তো যখন বলছিল এখানে খেতে হয়, তখনও টিন বারবার করে ফোকলার দিকে তাকাচ্ছিল, কারণ ফোকলা অনেক দিন মুম্বাইতে ছিল, আর বড়া পাওটা অ্যাকচুয়ালি মুম্বাইয়ের মহারাষ্ট্রিয়ান খাবার, গুজরাটি নয়, গুজরাটি খাবার বড়া পাও না। গুজরাটে পাওয়া যায়, সেটা কোনো ব্যাপার না, তো আমাদের কলকাতাতেও পাওয়া যায়, সেটা বড় কথা না। বড় কথাটা এই খাবারটা হচ্ছে, বড়া পাও খাবারটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান খাবার, মানে মুম্বাইতে খুব খাওয়া হয়। তো সেখান থেকে গুজরাটেও এখন চল এসছে, কোনো অসুবিধা নেই, পাশাপাশি মহারাষ্ট্র গুজরাট পাশাপাশি। তো সেখানে ওখানকার বেশ কিছু মানুষও আছে যারা বড়া পাও খেতে ভালোবাসে, সেই জন্য পাওয়া যায়। তো দেখেছে ফোকলা, হয়তো দেখেছে যে আরে এখানে বড়া পাও পাওয়া যাচ্ছে, তাহলে খাই, কারণ ও তো অনেক দিন মুম্বাইতে বড়া পাওই খেয়েছে, বারে বাতে বড়া পাও খাতে, কথা বলে না, এটা একটা কথায় বলে যে বড় বড় ডায়লগ দেয়, তো বড়া পাও খায়, কারণ বড়া পাওটা খুব চিপ একটা খাবার, কম পয়সায় পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করুন আমারও ভীষণ প্রিয় খাবার, দারুণ। তো যাই হোক, দেখছিলাম খাচ্ছিল এরম করে, তো ওর মাকে জিজ্ঞাসা করছিল, মাও বলছিল খুব ভালো লেগেছে। তো যাই হোক, পরিষ্কার এটা যে ওদের সাথে ফোকলা 100% রয়েছে, এরকম নয় যে ফোকলা ওয়েট করছে মুম্বাইতে, তারপর এখান থেকে কাজ সেরে যাবে না। তো যাই হোক, টিন আজকে একটা কথা বললো যে এর আগেও আমি এসেছিলাম, কারণ জানে ও হয়তো ভেবেছিল যে ছেলের কথা কিছু একটা লিখবো, সেই লিখে আমি টাইটেল থাম্বনেলে দেবো, তারপর হয়তো
যাই হোক, যেহেতু এখন এত ছিচিথুতু হচ্ছে সেই জন্য হয়তো ভেবেছে বাবা দরকার নেই, আরও প্রচুর কথা শুনতে হবে, তাই জন্য ও সেটা স্কিপ করে গেছে। কিন্তু সেরকম একটা অংশ রেখে দিয়েছে, ছেলেকে বেচার একটুখানি জায়গা রেখে দিয়েছে। সেখানে বলল যে এর আগেও আমি সুরাটে এসেছি, সেবার তো জলই ছিল না, সেই সময় জল ছিল না, অনেক দূরে, আর আমি খুব নোংরা ছিল, আমি তখন পা দিইনি। সেই সময় অ্যাকচুয়ালি তখন ছেলে এসেছিলো, আরও অনেকে কী যেন, হ্যাঁ সে সময় ছেলে এসেছিল, আরও বিভিন্ন এরকম। আমি তো ভাবছি মানে আগের বার যখন এসেছিলো তখন তো সোনা বাবা এসেছিলো, টিন এসেছিলো, আর সন্দীপ এসেছিলো। তো সন্দীপ কি প্লুরাল নাম্বার হয়ে গেল নাকি? হ্যাঁ, যে ওকে মানে অনেকের সাথে তুলনা করতে হচ্ছে। যাই হোক, বলতেই পারতো যে আমি এসেছিলাম, ছেলে এসেছিলো, ছেলের বাবা এসেছিলো, এটুকু বললেই যথেষ্ট। বাট ও তো হাসির পাত্র হবেই। আমি জানি ওটা শুনে সবাই আপনারা হাসবেন যে সত্যি কিভাবে কথা বলে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, পরিষ্কার দেখে নিলাম। এই ফোকলা, তুই কি রে? হ্যাঁ, তুই ভাবলি আমি দেখতে পাবো না? সব দেখে নিয়েছি। তো বুঝতেই পারলাম ওখানে ওরা এবার পরের দিন আবার ঘুরবে আর কি কাজ করবে। তো আগেরবার দেখলেন আমি কিন্তু বলেছিলাম যে ওরা আগে আজমিরা ফ্যাশনের কাজ করেছে। তো যাই হোক, ওদের যেহেতু হোটেলের মধ্যে ক্যান্টিন আছে, সেই জন্য সেই ক্যান্টিন থেকে একটা খাবারের নমুনা আসলো দেখলাম, যেটাকে আর কি বললো হচ্ছে গিয়ে ধোসা। সে তো দেখে মনে হলো চাপাটির মতো করে ভাজ করা রয়েছে, মানে ধোসা যদি হয় ও একদম সেই নেতানো ধোসা, যেরকম ক্রিস্পি ধোসা আমরা দেখি সেরকম নয়, নেতানো ধোসা। তার সাথে সাম্বার দিয়েছে, সেটাকে টিন বলছে তরকারি। টিন ওটা সাম্বার, মানে কতটা অশিক্ষিত, জানে না যে ধোসার সাথে যেটা ডালের মতো দেখতে দেয় তাকে সাম্বার বলে। এই ফোকলাই, এই কাকার ছেলে, হ্যাঁ কি তুই কি করতে আছিস বলতে পারিস না? কি করতে আছিস তুই বলতে পারিস না যে এটা তরকারি না, এটা সাম্বার? অশিক্ষিত কোথাকার। ও আবার অন্যকে 8 পাস বলে, দেব একদম। এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওটার মধ্যে এখন আপাতত এইটুকুই বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।